দর্শক স্বাগত রাতের বাংলাদেশের আয়োজনে। আপনারা দেখছেন রাতের বাংলাদেশ। আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ, 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 বাংলাদেশ। যে কোনো মূল্যে প্রতিশ্রুতি বাস্তবায়ন, ফ্যামিলি কার্ড চালু করে বললেন প্রধানমন্ত্রী। ধৈর্যের সঙ্গে মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব মোকাবেলার আহ্বান। আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব। এখন আমি একটু ওষুধপত্র খাইতে পারবো। কোনো কাঠ মাঠ কোনো এসন মেশন জীবনে পাইনি, জীবনের প্রথম মূল্যমান পাইছি, এটা তো পাওয়াতে আমরা খুশি। ফ্যামিলি কার্ড পেয়ে উচ্ছ্বসিত 13 জেলার উপকারভোগীরা। হয়রানি ছাড়াই নারীদের মোবাইলে জমা হচ্ছে 2,500 টাকা। ইসরায়েলি ভূখণ্ড ও মার্কিন অবস্থান লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল ছুড়ল ইরান। তেহরানের পরমাণু সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা চলবে, ঘোষণা যুক্তরাষ্ট্রের। ট্রাম্পের যুদ্ধ বন্ধের ইঙ্গিতে তেলের বিশ্ববাজারে প্রভাব। ভারত থেকে দেশে ঢুকছে ডিজেল, ভাড়ার মোটরসাইকেলের জ্বালানির সীমা এখন 5 লিটার। অকটেন এবং পেট্রোলে তো কার্যত কোনো সংকট নেই। আপনারা জানেন পেট্রোল কার্যত পুরোটাই আমরা বাংলাদেশেই আমরা নিজেরা উৎপাদন করি, আমরা পরিশোধন করি। সাবেক প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে ঘুষের অভিযোগ তদন্ত হবে, জানালেন চিফ প্রসিকিউটর। হেফাজতে নেওয়া হয়েছে ফজলে করিমের মামলার নথি। দর্শক, এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি WTOর প্রশ্নের মুখে ফেলতে পারে বাংলাদেশকে। হাতছাড়া হবে 1300 কোটি টাকার রাজস্ব। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। যে কোনো মূল্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। বিএনপি জবাবদিহিতে বিশ্বাস করে বলেই দায়িত্ব নেয়ার 1 মাসের মধ্যেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে সরকার। দুপুরে রাজধানীর কড়াইলে পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় কিছু ক্ষেত্রে সময় লাগলেও ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন তিনি। 5 বছরের মধ্যে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। জনসাধারণের কাছে এই সাধারণ মানুষগুলো ভোটেই নির্বাচিত প্রধানমন্ত্রী ছুটে ছুটে আসলেন। হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে হাস্যোজ্জ্বল মুখে যেন হতদরিদ্র মুখগুলোর সামনে সেই প্রতিশ্রুতি পূরণের সাহস নিয়ে দাঁড়ালেন। প্রাথমিকভাবে দেশের 13টি জেলার 15টি ওয়ার্ডের প্রায় 37,567 জনের হাতে এই ফ্যামিলি কার্ড সেবা পৌঁছানোর উদ্বোধন করলেন তিনি। নিজ সংসদীয় এলাকার করাইল বস্তি সংলগ্ন TNT খেলার মাঠে করাইল, সাততলা ও ভাসানটেক 3 বস্তির 15,000 সুবিধাভোগীর মধ্যে 17 নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন। ফ্যামিলি কার্ড, যেটি কেবল একটি কার্ড নয় কিংবা 2,500 থেকে 3,000 টাকার আর্থিক নিশ্চয়তা নয়, বরং দরিদ্র পরিবারের গৃহকর্ত্রীকে ক্ষমতায়ন নিশ্চিত করার মধ্য দিয়ে স্বাবলম্বী করে তোলার এক অনন্য উদ্যোগও বটে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন পূর্ব সময়ে দেশের পথে প্রান্তরে সেই উদ্যোগের কথাই প্রতিশ্রুতি আকারে তুলে ধরেছিলেন। নির্বাচনী ইশতেহারেও উল্লেখ ছিল তার। ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তা দ্রুত সময়ে বাস্তবায়নের রূপ দিলেন। গভর্নমেন্ট টু পারসন G2P পদ্ধতিতে দেশজুড়ে ফ্যামিলি কার্ড প্রাপ্তদের হাতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে 2,500 টাকার অর্থ সহায়তা দেওয়ার উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে দেশের নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব, এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম আজকে আমরা। আগামী 5 বছরের মধ্যে 4 কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, আগামী মাসের মধ্যেই বহু কৃষকের কাছে তুলে দেওয়া হবে কৃষক কার্ডও। সেই 4 কোটি পরিবারের যারা নারী প্রধান,
তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব। আগামী মাসের ভেতরে আমরা বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। যে প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, ধীরে ধীরে তা পূরণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। তবে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সকলকে ধৈর্য ধারণের আহ্বানও জানান তিনি। আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি, আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, কূটনীতিকদের উপস্থিতিতে ফ্যামিলি কার্ডের এই আনুষ্ঠানিক উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেন, দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চায় তাঁর সরকার। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কারো কাছে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি ছিল কেবলই নির্বাচনী অঙ্গীকার, কারো কাছে রাজনৈতিক বন্দোবস্ত। কেউ কেউ মনে করছিলেন কার্ডের নামে হবে অতীতের মতো হয়রানি। কিন্তু প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ প্রতিশ্রুতি রক্ষার দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী সুবিধাবঞ্চিত নারীদের হাতে প্রতীকী ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে করাইল, সাততলা ও ভাসানটেক বস্তির প্রায় 15,000 নারীর মোবাইল ব্যাংকে চলে যায় 2,500 টাকা, যা তাদের কাছে স্বপ্নের মতো। মুঠোফোনের মেসেজে টুংটাং শব্দ, মুহূর্তে যেন তৈরি হয় আনন্দ ঘন পরিবেশ, মুখে উচ্ছ্বাস আর চোখ যেন বিস্মিত। এত সহজেও রাষ্ট্রীয় সহযোগিতা পাওয়া যায়। করাইল বস্তির হতদরিদ্র প্রবীণ নারীদের মঙ্গলবার দিনটা কেটেছে এমন প্রতিশ্রুতি পূরণে। প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধনের পরপরই নিবন্ধনকৃত নারীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে জমা হয় 2,500 টাকা। ওনার কথা উনি ঠিক রাখছে, আশা করি ইনশাল্লাহ সামনের দিনও ভালোই যাবে, উনি কথা ঠিক রাখবে। ঘর পড়ছে, খাট চোখের সবকিছুই পড়ছে, 2500 টাকা পাই তো আমরা অনেক কিছু। ছেলে লেখাপড়া করাই, ওইটার হয়তো বা ফিস দিতে পারবো বা ভালো ছেলের টিফিন খাওয়াইতে পারবো। নির্বাচনী প্রচারে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যখন ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিল, তখন রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে বিদ্রূপ করেন প্রতিপক্ষ সহ অনেকেই। কিন্তু সব অবিশ্বাস আর ধোঁয়াশা দূর হলো। না না না, টাকা পয়সা নেয়নি ভাই, শুধু এমনি আইডি কার্ডের ফটোকপি নিছে আমার আম্মার, আমার তারপর আমার স্বামীর আর আমার ছেলের জন্ম নিবন্ধনের কাগজ, আমার ছবি 1 কপি। জীবনের প্রথম কোনো কাট মাট কোনো এসন মেশন জীবনে পাইনি, জীবনের প্রথম মূল্যমান পাইছি, এটা তো পাওয়াতে আমরা খুশি। আমরা জীবনে কল্পনা করি না এই কার্ডটা আমাদের হাতে পাবো। আমরা এই কার্ডটা পাইছি একটা স্বপ্নের মতন। উদ্বোধনী অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানালেন, আগামীতে 95টি সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একটি সমন্বিত ব্যবস্থায় আনা হবে। সবাই পাবে, কোনো এলাকায় কোনো মানুষকে চিহ্নিত করা হবে না তার রাজনৈতিক বিশ্বাস বা ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে। সে বাংলাদেশের নাগরিক, এটি তার পরিচয়। প্রায় 95টি সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রাম রয়েছে। আমরা ধীরে ধীরে প্রত্যেকটি প্রোগ্রামকে একটি ইন্টিগ্রেটেড সিস্টেমের মধ্যে আনব। এই পাইলট প্রকল্প চলবে 3 মাস। এরপর ধাপে ধাপে সারা দেশে চালু হবে ফ্যামিলি কার্ড। নির্বাচন আগে সকল জনসভায় তারেক রহমান একটি বিষয় বেশ গুরুত্ব দিয়ে বলেছিলেন, তার দল বিএনপি জনগণের সামনে যেই প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করে। সেই ঐতিহাসিক ঐতিহ্য অক্ষুণ্ণ রাখলেন তারেক রহমান নিজেও। বললেন, শুধু ফ্যামিলি কার্ড নয়, পাশাপাশি নির্বাচন আগে দেওয়া সকল প্রতিশ্রুতি তিনি ধাপে ধাপে বাস্তবায়ন করবেন। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশের হতদরিদ্র নারীদের উন্নয়নে চালু হলো ফ্যামিলি কার্ড। প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন। একই সাথে দেশের আরও 12 জেলায় পরীক্ষামূলক কর্মসূচির আওতায় দেয়া হয়েছে ফ্যামিলি কার্ড। এতে উচ্ছ্বসিত সুবিধাভোগী নারীরা। ঠাকুরগাঁও সদরের বাসিন্দা গোলাপী রানী একমাত্র সন্তানকে হারিয়েছেন বছর 3 আগে। ভ্যানচালক স্বামী আর 2 নাতিকে নিয়ে সংসার। বাড়ি বাড়ি কাজ করেন তিনি। হতদরিদ্র এই নারীর কাছে ফ্যামিলি কার্ডের 2,500 টাকা যেন সোনার হরিণ। কাজ পালে খাই, না পালে খাই না, এইভাবে দিন কাটি। আমার বড় খুব অভাব। ফ্যামিলি কার্ড দিয়ে যদি আমাদের টাকা পাই, তাহলে আমাদের সংসার কিছু রাখা যাবে।
প্রথম ধাপে ৩৭,৫৬৭টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ডের সেবা পৌঁছানোর উদ্যোগ নিয়েছে সরকার। ঠাকুরগাঁওয়ে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সরকারের বহুমুখী পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। হতাশ হবেন না, হঠাৎ করে ওয়ে কেনে পালে মুই কেনে পানুনি, এটা ধৈর্য ধরেন, আপনিও পাবেন, একটু ধৈর্য ধরেন। চট্টগ্রামে পাইলটিং কর্মসূচির উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, সরকার গঠনের 1 মাসের মধ্যেই নির্বাচনী ওয়াদা পূরণ করেছে বিএনপি। যিনি নারী প্রধান, তাকে যদি ক্ষমতায়ন করা না যায়, তার যদি সক্ষমতা বাড়ানো না যায়, তার যদি আত্মবিশ্বাস বাড়ানো না যায়, তার যদি সামাজিক সম্মান বাড়ানো না যায়, তাহলে আগামীর বাংলাদেশ গড়তে পারবো না আমরা। খুলনা সিটি কর্পোরেশনের ৪,১৫৮ জন নারীকে ফ্যামিলি কার্ড দেয়া হয়েছে। এ সময় বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পুনরায় চালুর আশ্বাস দেন খুলনা ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে উদ্বোধন হয় ফ্যামিলি কার্ড কর্মসূচির। প্রথম ধাপে জেলায় 496টি ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। 22 দিনের মাথায় 23 দিনের মাথা আমাকে সরকার আমাকে তাকাইলো। আমরা খুব অসহায়, উপর আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ তারে সুখী সমাধান দাও। আমার ছেলের আয় দিয়ে টাকা পয়সা দিয়ে খাইতেছিলাম, ওই যে পায়ে ব্যথা, প্রেসারের রোগ, ওষুধ খাইতে পারতাম না। এখন আমি একটু ওষুধপত্র খাইতে পারবো। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকার ৭৯ জন নারীকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। কর্মসূচি উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। ভোলার চরফ্যাশনে ফ্যামিলি কার্ড পেয়েছে হতদরিদ্র ও নিম্নবিত্ত ২৮৮টি পরিবার। কিশোরগঞ্জের ভৈরবে শিমুলকান্দি ইউনিয়নের ১,০১০টি পরিবারকে কার্ডের আওতায় আনা হয়েছে। রাজবাড়ীর পাংশায় হাবাসপুরের ১,২০১টি পরিবারকে কার্ড দেয়া হয়। সরকারি এই সুবিধার আওতায় এসেছে সুনামগঞ্জের কুলঞ্জ ইউনিয়নের ৬৯৭টি পরিবার। বান্দরবানে ৮ শতাধিক পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। প্রথম ধাপে ১,০৯৭টি পরিবার পাবে কার্ড। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংস না করা পর্যন্ত অভিযান চলবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমকে তিনি জানান, যখন অভিযান শেষ হবে তখন ইরানের আর সমরাস্ত্র তৈরির সক্ষমতা থাকবে না। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথ হুমকি দিয়ে বলেছেন, প্রতিবেশীদের উপর হামলা চালিয়ে সবচেয়ে বড় ভুল করেছে ইরান। এদিকে ইসরায়েলি ভূখণ্ড এবং মার্কিন অবস্থান লক্ষ্য করে হাইপারসনিক মিসাইল সহ 4 ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। লক্ষ্য ইসরায়েলের হাইফা বন্দর। ছুটে যাচ্ছে একের পর এক ড্রোন। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মঙ্গলবার নতুন করে অভিযান চালায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। 34তম দফার এই হামলায় ব্যবহার করা হয় হাইপারসনিক সহ 4 ধরনের মিসাইল। এর পাশাপাশি ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতেও হামলা হয়। ইরানের দাবি, হামলায় তেল আবিবের পূর্বাঞ্চলে ইসরায়েলের গোপন ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো ধ্বংস হয়েছে। হামলায় আবুধাবির কাছে আল ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনের জুফায়ার ঘাঁটিতে অবস্থিত মার্কিন সেনাদের টার্গেট করা হয়। এদিকে ইরানে অভিযান নিয়ে আবারও হুঁশিয়ারি এলো ওয়াশিংটনের পক্ষ থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, ইরানের সমরাস্ত্র সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রীর হুমকি, প্রতিবেশীর উপর হামলা চালিয়ে বড় ভুল করেছে ইরান। আমরা যখন অভিযান শেষ করব তখন ইরানের সমরাস্ত্র তৈরির সক্ষমতা বলতে আর কিছু থাকবে না। তাদের পরমাণু প্রকল্প ধ্বংস করা হবে। তারা আর এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার সাহস করবে না। প্রতিবেশীদের উপর হামলা চালানো ইরানের সবচেয়ে বড় ভুল ছিল। হরমুজ প্রণালী বন্ধে তারা যদি কোনো পদক্ষেপ নেয় তাহলে এখনকার চেয়েও 20 গুণ বেশি আঘাত হানবে যুক্তরাষ্ট্র। এদিকে আবারও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, কোনো ধরনের সমঝোতার প্রস্তাবের সামনে মাথা নত করবে না তেহরান। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
যদিও আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এ বিষয়ে কিছু জানানো হয়নি, এমনকি ইসরায়েলের গণমাধ্যমেও প্রকাশিত হয়নি এমন কোনো তথ্য। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজে এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে কিভাবে নেতানিয়াহুর মৃত্যু হয়েছে সে সম্পর্কিত কিছুই উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। এক রুশ গণমাধ্যমের বরাতে নেতানিয়াহুর অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর কথা বলা হয়েছে প্রতিবেদনটিতে, যার জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে নেতানিয়াহুর মৃত্যুর গুজব। এ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। ইরানের উপর মার্কিন ইসরায়েলের যৌথ সংঘাত শুরুর পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি নেতানিয়াহুকে। ধারণা করা হচ্ছে ইউরোপের কোনো দেশে অবস্থান করছেন তিনি। ইরানে কাঙ্ক্ষিত জয়ের অনেকটাই অর্জন করে ফেলেছে যুক্তরাষ্ট্র, যুদ্ধ প্রায় শেষের দিকে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, এরই মধ্যে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে। আমরা ইরানের কোথায় কোথায় ড্রোন তৈরি হয় সবই এখন জানি এবং একের পর এক সেগুলো ধ্বংস করা হচ্ছে। তাদের মিসাইল লঞ্চার 90% বেশি ধ্বংস হয়ে গেছে। ড্রোন হামলাও প্রায় পুরোপুরি কমে গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই ইরান যুদ্ধবন্ধের ইঙ্গিত দেওয়ার পর বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি প্রায় 11% পর্যন্ত কমে গিয়েছিল। দাম নেমেছিল $90 নিচে। এরপর ওঠানামা অব্যাহত থাকলেও তেলের দাম এখনও রয়েছে $100 নিচে। এর আগে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর লাফিয়ে বাড়তে শুরু করে তেলের দাম। এমনকি প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েলের দাম পৌঁছেছিল প্রায় $120, 2022 সালের পর যা ছিল সর্বোচ্চ। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে কিছুদিন ধরেই জ্বালানির টানাটানি চলছে। কোথাও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না মোটরযান চালকরা। পাম্প মালিকদের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। তবে বিকেলের দিকে কিছু স্টেশনে তেল সরবরাহ শুরু হলেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে তেলের খোঁজে ঘুরতে থাকেন মোটরসাইকেল চালক সহ সাধারণ মানুষ। তবে বেশিরভাগ স্টেশনেই দেখা যায় তেল নেই। কোথাও আগের দিন সন্ধ্যাতেই শেষ হয়ে গেছে মজুদ, আবার কোথাও 2 দিন ধরেই নেই কোনো সরবরাহ। তেল আছে, তেল পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু এই যে আমাদের যে ভোগান্তিটা এটার কি, এটা তো সকাল 8:30, তাহলে তেলটা কোথায়? আমার তৈল আসবে, তৈল আসার পর আমি ট্যাঙ্কিতে লোড করব, তারপর তৈলে প্রতিটা নজেল হাওয়া ধরা, এটা শেষ করব। তাতেও তো আবার আসার পরও 10-15 মিনিট প্রসেসিং আছে। ভোর 4:30 ঢুকছি আর সিরিয়াল দিছে। কালকে সিয়ারি খাওয়ার পরে আসছি, রাত 10টা বাজে তেল নিয়ে গেছি, তাহলে সারাটা দিন এই রাস্তায় রোজা থেকে। এদিকে রাজধানীর আব্দুল্লাপুর এলাকার একটি পেট্রোল পাম্প ঘিরে উঠে আসে ভিন্ন অভিযোগ। যমুনা টিম জানতে পারে রাতের অন্ধকারে আশেপাশের কিছু দোকানের সঙ্গে যোগসাজশ করে নির্ধারিত সীমার বাইরে মোটরসাইকেলে এবং ড্রামে তেল দেওয়া হয়। জানতে চাই ওই দোকানির কাছে। আপনি আমার সামনে কথা বলছেন যে রাত্রে আসলে আমি ফুল ট্যাঙ্কি ভরে দিব। এখন আমি আচ্ছা বলে হ্যাঁ ফুল ট্যাঙ্কি ভরে দিব, আমি চেষ্টা করবো এই করে এটা কি ঠিক কিনা? না, এটা ঠিক না। প্রথমে অস্বীকার করলেও পরে স্থানীয়দের সামনে প্রশ্নের মুখে এক পর্যায়ে তা স্বীকার করেন পাম্প সংশ্লিষ্টরা। তাহলে দায়িত্ব অবহেলা টাকা এগুলো যদি হয়ে থাকে হয়েছে, আর এখন আর হবে না, আমি এটা আশ্বস্ত করি। নিয়ম কানুন মেনে তেল দেওয়ার আশ্বাস দিলেন, কিন্তু যেই নিয়ম তারা ভেঙে ফেলেছেন বা ভেঙেছেন সেই নিয়মের ব্যাপারে কি হবে সেটি আসলে দেখার বিষয়। বেশ কিছু পাম্প তেল শেষ বলে তেল দেয়া বন্ধ রাখলেও ভুক্তভোগীদের অভিযোগ তেল থাকলেও দেয়া হচ্ছে না। আসলে তেলটা হিসাবে আছে কি নাই, ওনারা সবাই দেখতেছি যে মানে ঘায়ে ধরে মানে সরাচ্ছে। আপনার কোনো অভিযোগ থাকে, থানা আছে, থানা থেকে লোক নিয়ে আসে, তাদের দায়িত্বে, আপনার তো এখানে দায়িত্ব নাই। অভিযোগ খতিয়ে দেখতে তেলের মজুদ যাচাই করি আমরা। আসলেই তেলের মজুদ ছিল না এই পাম্পে। বিকাল 3টার দিকে ধীরে ধীরে বিভিন্ন ফিলিং স্টেশনে তেল সরবরাহ শুরু হলে পরিস্থিতি বদলাতে থাকে। দীর্ঘ সময় অপেক্ষার পর তেল পেতে শুরু করেন মোটরসাইকেল চালকেরা। ততক্ষণে সরকারের নতুন সিদ্ধান্ত জানায় বিপিসি। এখন থেকে রাইড শেয়ার করা মোটরসাইকেলগুলো শর্ত সাপেক্ষে 5 লিটার করে তেল নিতে পারবেন। সে খবর তখনও কেউ জানেন, কেউ জানেন না। এ নিয়ে তৈরি হয় পাম্প সংশ্লিষ্টদের সঙ্গে বাকবিতণ্ডা। কিসের 5 লিটার? পরে সরকারি সিদ্ধান্তের লিখিত কপি দেখাই আমরা। আস্তে আস্তে স্বাভাবিক হয় পরিস্থিতি। লিটারের নেওয়া থেকে আসলে আমাদের জন্য এখন ভালো, একটু চলতে পারবো,
আর যেভাবে সে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়ায় থেকে তেল নেওয়া 2 লিটার, এটা আমাদের জন্য অনেক কষ্ট দেয়। যমুনা টেলিভিশনকে আমার পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ, কারণ আমরা সঠিক ইনসাফ পাইছি গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী। মশিউর অনিক, যমুনা নিউজ, ঢাকা। পেট্রোল ও অকটেনের বেশিরভাগই দেশে উৎপাদিত হয়, এর যথেষ্ট মজুদও আছে। এরপরও মানুষ উদ্বিগ্ন হয়ে বেশি বেশি কেনায় সংকট হচ্ছে বলে মনে করছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, যুদ্ধের কারণে বৈশ্বিকভাবে জ্বালানি সংকট হলেও বাংলাদেশে জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই। মজুদ বাড়াতে ভারতের কাছ থেকে আরও ডিজেল সহায়তা চাওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও আফ্রিকার দেশ থেকেও জ্বালানি আমদানির চেষ্টা চলছে। বড় ধরনের মজুদ সংকট না থাকলেও জ্বালানির জন্য ফিলিং স্টেশনের দীর্ঘ লাইনের কারণে তৈরি হয়েছে উদ্বেগ। অনেকে অযৌক্তিকভাবে মজুদ করছে তেল। সচিবালয়ে জ্বালানি সংকট নিয়ে কথা বলেছেন প্রতিমন্ত্রী। বলেন, মার্চ পর্যন্ত ডিজেলের মজুদ আছে, আমদানি করতে না হওয়ায় পেট্রোল ও অকটেন নিয়ে কোনো সংকট নেই। এপ্রিল ও মে মাসে সরবরাহ ঠিক রাখতে আফ্রিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। ভারতের কাছ থেকে চাওয়া হয়েছে আরও বেশি ডিজেল সহায়তা। 15,000 টন ভারতের থেকে আসবার কথা। আমরা তাদেরকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছি সুযোগ থাকলে যেন তারা এই সরবরাহটা বাড়াবার চেষ্টা করে। আমরা এখন এই তেলের জন্য বিকল্প উৎস হিসেবে আফ্রিকান কান্ট্রির সাথে আমরা কথা বলছি, আমরা ইউএসের সাথে আমরা কথা বলছি। জ্বালানি সংকট না থাকলে কেনার সীমা বেঁধে দেওয়া হলো কেন, এমন প্রশ্নের জবাবও দিয়েছেন প্রতিমন্ত্রী। অকটেন এবং পেট্রোলে তো কার্যত কোনো সংকট নেই। আপনারা জানেন পেট্রোল কার্যত পুরোটাই আমরা বাংলাদেশেই আমরা নিজেরা উৎপাদন করি, আমরা পরিশোধন করি। কোনো যৌক্তিক কারণ ছাড়াই উৎকণ্ঠা থেকে, উদ্বেগ থেকে তারা এই সংকটটা তৈরি হয়েছে। জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। প্রতিমন্ত্রী জানান, বিশ্ববাজারে জ্বালানির দামের ঊর্ধ্বগতি থাকলেও দেশে দাম বাড়াবে না সরকার। আমরা আপাতত জ্বালানি কিংবা বিদ্যুতের দাম বাড়াবার চিন্তা করছি না। জ্বালানি খাতের উন্নয়নে বিদ্যুৎ মন্ত্রীর সাথে সচিবালয়ে বৈঠক করেছেন চীনা রাষ্ট্রদূত। এক্ষেত্রে চীন পাশে থাকবে বলে জানিয়েছেন রাষ্ট্রদূত। জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহযোগিতা নিয়ে কথা হয়েছে। এনার্জি, বিশেষ করে গ্রিন এনার্জি, থার্মাল পাওয়ার ও সোলারে বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে সংকটের প্রেক্ষিতে যেসব কমন চ্যালেঞ্জ তৈরি হয়েছে সেগুলো মোকাবেলায় কিভাবে একসাথে কাজ করা যায় সেটি নিয়ে কথা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাহিদা মতো কূটনীতিকদের জ্বালানি তেল দেওয়ার সীমা তুলে দিচ্ছে মন্ত্রণালয়। রাইড শেয়ার করা মোটরসাইকেলে 2 লিটার থেকে বাড়িয়ে 5 লিটার তেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে পাইপলাইনের দিনাজপুরের পার্বতীপুরের রেল হেডে ডিপোতে ঢুকতে শুরু করেছে আমদানি করা 5,000 মেট্রিক টন ডিজেল। আগামীকালের মাঝেই পুরো তেল লোড হবে। ডিপোর ব্যবস্থাপক আহসান হাবিব জানিয়েছেন, সোমবার বিকেলে নুমালীগড় রিফাইনারি থেকে পাম্পিং করে পাইপলাইনে ডিজেল সরবরাহ শুরু করে। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আগামী 4 মাসে অতিরিক্ত 50,000 মেট্রিক টন ডিজেল আমদানি নিয়ে সম্প্রতি দুদেশের মধ্যে আলোচনা হয়। পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ নিতে 2017 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি হয়। 2023 সালে উদ্বোধন করা হয় এই পাইপলাইন। মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে আসামির পরিবারের কাছ থেকে কোটি টাকা ঘুষ চাওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগী প্রসিকিউটর সাইমুম রেজার কাছে থাকা মামলার নথি হেফাজতে নিয়েছে প্রসিকিউশন। নতুন চিফ প্রসিকিউটর জানিয়েছেন, ট্রাইব্যুনালের অতীতের সকল কার্যক্রম যাচাই বাছাই করা হবে। যদিও অভিযুক্ত সাইমুম ঘুষ চাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন, তবে চিফ প্রসিকিউটর জানিয়েছেন তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমি কি আসলে আপনাদের থেকে কোনো পার্ট টাইম যাবো কিনা, না একবারই পরে যাবো, কোনটা ওয়াইজ হয়, কোনটা হলে বেটার? এগুলো কাজ হয়ে যাওয়ার পর হলে বেটার হয় না? এই কথোপকথনের দিন সকালেই জুলাই হত্যা মামলার আসামি চট্টগ্রামের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর চিকিৎসার জন্য আবেদন করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটরের সঙ্গে ফজলে করিমের পরিবারের এক সদস্যের সাথে তার এই কথাবার্তা হয় গেল বছরের 11 ডিসেম্বর। বিষয়টি জানাজানি হলে ওই মামলা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়, তবে আর কোনো ব্যবস্থা নেয়নি সে সময়ের চিফ প্রসিকিউটর। সম্প্রতি নতুন চিফ প্রসিকিউটর দায়িত্ব নেওয়ার পর ফজলে করিমের সাবেক স্ত্রী, একই সঙ্গে যিনি তার আইনজীবী, তার সাথে আবার কথা বলেন ওই প্রসিকিউটর। এবার মামলা থেকে নাম বাদ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে এমন প্রস্তাব দিয়ে চান 1 কোটি টাকা।
বলছিলাম যে যদি আলটিমেটলি একটা ব্যবস্থা করা যায় তাহলে সব মিলে মানে আমার একটা যেহেতু ওনার ব্যাপারে আমার একটা এক্সপেকটেশন থাকবে যে এক এক্সপেকটেশন থাকবে। হ্যাঁ। এসব কথোপকথনের বিষয়ে প্রসিকিউশন ও আইন মন্ত্রণালয়ে গড়ালে গত সোমবার পদত্যাগ করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। ফজলে করিম চৌধুরীর পরিবার অবশ্য বলছে তারা কোনো ঘুষ দেননি। ঘুষ চাওয়ার বিষয়ে আগের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে জানিয়েছিলেন তারা। তাজুল ইসলামের সঙ্গে এই বিষয়ে কথা বলতে একাধিকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি তাকে। ঘুষ চাওয়ার এই কথোপকথন নিজের নয় বলে এখনো দাবি করে যাচ্ছেন সাইমুম রেজা তালুকদার। না, হয় নাই। আপনি আমার সবকিছু চেক করতে পারেন। আমি আমার কাছে কোনো টাকা পয়সাও নাই। ফরেনসিক ল্যাবে যদি ওনারা প্রমাণ পেয়ে থাকে, ওনারা যদি মনে করে আইনি ব্যবস্থা নিবে, তখন সেটা আইনিভাবে আমি মোকাবেলা করব। এমন পরিস্থিতিতে সকল প্রসিকিউটরদের নিয়ে বৈঠক করেছেন নতুন চিফ প্রসিকিউটর। সাংবাদিকদের জানান সাইমুম রেজার দায়িত্বে থাকা বেশ কিছু মামলার নথি হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেবে প্রসিকিউশন। এটা নিশ্চয়ই আমরা যাচাই বাছাই করে দেখব। যদি তার বিন্দুতম কোনো সত্যতা থাকে, আইন অনুযায়ী যতটুকুন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নেওয়া। চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। শুধু তাই না, আমি আরেকটা কথা বলি, এই পার্টিকুলার বিষয়ে তো তদন্ত করবই। আমি 5 আগস্টের পরে আমাদের এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমি সমস্ত বিষয় আমি আমার আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই তদন্ত করে দেখব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অতীতের সব কার্যক্রম যাচাই বাছাই করার সিদ্ধান্ত নিয়েছে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয়। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে বিদায়ী সরকারের বাণিজ্য চুক্তির ফলে ডব্লিউটিও এর প্রশ্নের মুখে পড়তে পারে বাংলাদেশ। কেননা সংস্থাটির নিয়মে মুক্ত বাণিজ্য চুক্তি ছাড়া কেবল একটি দেশকে শুল্ক সুবিধা দেয়া যায় না। এতে আপত্তি জানাতে পারে অন্য দেশগুলোও। এমন পর্যবেক্ষণ সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। গবেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির ফলে প্রায় 1300 কোটি টাকার রাজস্ব হাতছাড়া হবে। গেল বছর ট্রাম্প প্রশাসনের আরোপ করা রিসিপ্রোকাল ট্যারিফ নিয়ে বড় ঝুঁকি আসে। হঠাৎ করেই বাংলাদেশি পণ্যের উপর আরোপ করা হয় 37% শুল্কের খরচ। ঝুঁকিতে পড়ে পোশাকসহ একাধিক শিল্প। প্রায় 1 বছর দর কষাকষির পর এটি 19% নামে। এর বিপরীতে আবার প্রায় 7000 পণ্যে শুল্ক সুবিধা চায় যুক্তরাষ্ট্র। এসব নিয়ে বিতর্ক যখন চরমে, তখন দায়িত্ব ছাড়ার মাত্র 3 দিন আগে মার্কিন প্রশাসনের সাথে চুক্তি সই করে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। মঙ্গলবার সিপিডির বাজেট সুপারিশ নিয়ে ব্রিফিংয়ে এই প্রসঙ্গ উঠে আসে। গবেষকদের দাবি, এই চুক্তি স্থগিত করা উচিত নতুন সরকারের, কেননা অনেক শর্ত বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও নিয়মের সাথে সাংঘর্ষিক। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমার বাণিজ্য ঘাটতি আছে, সেই জন্য আমাকে রিসিপ্রোকাল ট্যারিফ বসিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন বলতে পারে যে তাদের বাণিজ্য ঘাটতি তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি, তাহলে তারাও রিসিপ্রোকাল ট্যারিফ বসাতে পারে। তারাও বলতে পারে যে তাহলে কেন আমার কাছ থেকে এয়ারবাস কিনবা না। সিপিডি মনে করে মূল্যস্ফীতি ও রাজস্ব ঘাটতির কঠিন সময়ে অর্থনীতিকে স্থিতিশীল রাখাই বড় চ্যালেঞ্জ। এজন্য সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে, আর্থিক সুবিধা দিতে হবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে। বাজেট ঘাটতি অর্থায়নের জন্য সরকার প্রধানত ব্যাংক ঋণের উপরে নির্ভর করেছে এবং এই সময় ব্যাংক থেকে 59,695 কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। এবং গত 25 অর্থ বছরে একই সময় আসলে সরকার ব্যাংকগুলোকে উল্টো 10,000 কোটি টাকা ফেরত দিয়েছিল। গবেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট আমদানিজনিত মূল্যস্ফীতি বাড়াবে। জ্বালানি তেলের দাম না বাড়িয়ে বিপিসি যে এত বছর লাভ করেছে, তার যে কোষাগারে যে অর্থ আছে সেটা ব্যবহার করে এই স্বল্প থেকে মধ্যমেয়াদের এই ধাক্কাটা তার অ্যাবজর্ব করা উচিত, ট্যাকেল করা উচিত। এটা ভোক্তার উপরে দেওয়া উচিত না। সিপিডি মনে করে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সরকারের আরো অনেক প্রস্তুতি দরকার ছিল। সুতরাং যার 10 লিটার দরকার সে 20 লিটার নিচ্ছে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দরজায় করোনার ছেদ। নতুন জামা জুতোর সাথে মিল রেখে মানানসই ও টেকসই ঘড়ির খোঁজে রয়েছেন ক্রেতারা। শুধু সময় দেখা নয়, ফ্যাশন আইটেম হিসেবেও বাড়ছে ঘড়ির কদর। নগরীর বড় শপিং মল, বিপণী বিতান, এমনকি ফুটপাতেও মিলছে বাহারি ডিজাইন আর মানের ঘড়ি। সেখান থেকেই সাধ্যের মিল রেখে ঘড়ি কিনছেন ক্রেতারা। আরও জানাচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু, ছবি তুলেছেন লুৎফর রহমান।
বছর ঘুরে আবারও এসেছে ঈদ উল ফিতর। গত কয়েক বছরের মতো এবারও ফ্যাশন ট্রেন্ডে দেখা যাচ্ছে হাত ঘড়ির উপস্থিতি। নারী পুরুষের পোশাকের সাথে মানানসই ঘড়ি হয়ে উঠেছে উৎসবের অন্যতম অনুষঙ্গ। পছন্দের ব্র্যান্ডের ঘড়ি কিনতে যমুনা ফিউচার পার্ক সহ রাজধানীর বড় শপিং মলে ছুটছেন ফ্যাশন সচেতনরা। পুরনো ডায়াল থেকে হালের স্মার্ট ওয়াচ, যে যার সাধ্যমতো কিনছেন তারা। সারাদিন বাইরে থাকা হয় তো অনেকভাবেই ড্যামেজ হতে পারে। একটা ভালো ঘড়ি থাকলে একটা মাথায় চিন্তা থাকে না যে আচ্ছা ঘড়ির টাইমটাও ঠিক থাকবে, ব্যাটারি রান আউট হওয়ার কোনো চিন্তা নেই। 2000 টাকা থেকে শুরু করে 10 লাখ টাকায় মিলছে অত্যাধুনিক সব রিস্ট ওয়াচ। সব শ্রেণীর কাস্টমারের জন্য ঘড়ি আসলে অ্যাভেলেবেল আছে, সেটা 2000 থেকে শুরু করে সর্বোচ্চ ধরেন 10,14,000 পর্যন্ত এই মুহূর্তে আমাদের কাছে আছে। সাধ্যের মধ্যে মানানসই ও টেকসই ঘড়ি কিনতে মধ্যবিত্তের পছন্দ বায়তুল মোকাররম সহ শহরের পুরনো বিপণী বিতানগুলো। কপি, ক্লোন আর ব্যতিক্রমী ডিজাইনের ঘড়ি পেতে গুনতে হবে 400 থেকে 8,000 টাকা পর্যন্ত। এখানে আসলে মিডল রেঞ্জের ঘড়িগুলি আমাদের বেশি চলে, 1000 থেকে 2000 টাকার মধ্যে এই ঘড়িগুলি ভালো চলে এবং এগুলোই আমরা বেশি সেল করতে পারতেছি এই বছর। বাজেট যাদের একটু কম তারা কি বাদ যাবেন এই ফ্যাশন তালিকা থেকে? নিরাশ হওয়ার কোনো কারণ নেই। 200 থেকে 1200 টাকায় ঘড়ি মিলছে ফুটপাতের ভাসমান দোকানগুলোই। ঘড়ির যে মান, হ্যাঁ এটাও কাছাকাছি, কারণ আমি 2 জায়গা থেকে কেনাকাটা করি নর্মালি, রোডে থেকেও নেই, ইভেন আপনার মার্কেট থেকেও নেই, কিন্তু দাম অনেক ডিফারেন্ট, শুধু হচ্ছে প্লেসের কারণে। সব শ্রেণীর মানুষ নতুন জামা জুতোর সাথে নতুন ঘড়ি পরে ভাগাভাগি করবেন ঈদের সময়টা, এমনটাই প্রত্যাশা সবার। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।